শেষ হয়ে গেছে প্যারিস অলিম্পিক 2024 এবং ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশ এই অলিম্পিকের আসর থেকে মোট 6টা পদক লাভ করেছে। আর পদকজয়ীরা দেশে ফেরার পরে বিভিন্ন জায়গায় নানা রকম সম্বর্ধনা পাচ্ছেন এবং পুরস্কারের মাধ্যমেও কিন্তু সম্মানিত হয়ে আসছেন। ভারতের ক্রীড়াবিদদের মধ্যে নীরজ চোপড়া রূপার পদক লাভ করেছেন, শুটার মানু ভাকের 2টো ব্রোঞ্জ পদক পেয়েছেন, হকি টিম পেয়েছে 1টা ব্রোঞ্জ পদক, সরবজিৎ সিং শুটিংয়ে পেয়েছেন ব্রোঞ্জ, স্বপ্নিল কুশাল পেয়েছেন ব্রোঞ্জ, আর কুস্তিতে আমন শেরাওয়াত পেয়েছেন ব্রোঞ্জ পদক। ভারতের এই সমস্ত কৃতি ক্রীড়াবিদরা বর্তমানে বিভিন্ন শিল্পপতি, সরকার বা বেসরকারি বা ব্যক্তিগতভাবে নানা রকম নগদ উপহার এবং পুরস্কার কিন্তু পাচ্ছেন এবং এটা কিন্তু অবশ্যই দরকার আছে। আমার আজকের ভিডিওর মূল বিষয় হলো এই যে ক্রীড়াবিদরা এই সমস্ত নগদ উপহার বা অন্যান্য সামগ্রী পাচ্ছেন, সেগুলোর জন্য কি তাদেরকে ভারত সরকারকে বা অন্য কোনো রকমভাবে কর বা ট্যাক্স দিতে হয়? আইন কি বলে? আজকে আমি আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় কিন্তু এটাতে রাখবো এবং এটাও আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করছি। এক হচ্ছে যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম নগদ বা আর্থিক সাহায্য পেয়ে থাকেন, যেই মেডেলটা তারা অলিম্পিকের আসর বা অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আসর থেকে তারা পেয়ে এসেছেন, তার যে ভ্যালু, সেই ভ্যালুর জন্য কি আদৌ কোনো ট্যাক্স দিতে হয়? কিংবা যদি কোনো রকম উপহার যদি পেয়ে থাকেন কোনো ব্যক্তিগত তরফ থেকে, তার জন্য তাদেরকে কীরকম ট্যাক্স দিতে হয়, সেটাই কিন্তু আমার আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। চলুন, আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে, তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো প্লিজ এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর অনুরোধ করবো আপনাদেরকে সকলকে যে যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করুন। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, যদি তারা সরকারের পক্ষ থেকে কোনো রকম নগদ বা আর্থিক সুবিধা পেয়ে থাকে তাহলে তাদের কি কর দিতে হয় এই বিষয়টা নিয়ে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে যে সোনার পদকজয়ীরা 80,000 টাকা, রূপোর পদকজয়ীরা 40,000 টাকা আর ব্রোঞ্জ পদকজয়ীরা 20,000 টাকা করে আর্থিক পুরস্কার পাবে। এই সমস্ত পুরস্কার অর্থমূল্যের জন্য কিন্তু কোনো রকম কর দিতে হবে না। এছাড়া দেশে ফেরার পরে সরকারের পক্ষ থেকে যে সমস্ত আর্থিক পুরস্কার তারা পাবেন সেগুলো কিন্তু পুরোপুরি করমুক্ত। 2014 সালে ভারতবর্ষের সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন যে যারা অলিম্পিক, কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমসের মতো স্তর থেকে যে সমস্ত পদক পাবেন ও তার জন্য যে সমস্ত আর্থিক পুরস্কার পাবেন সেগুলো কিন্তু সবই করমুক্ত বলে ধরা হবে এবং সেটা কিন্তু আন্ডার সেকশন 10(17)A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা আছে। ভারতবর্ষে এই বছর প্যারিস অলিম্পিক থেকে জোড়া পদকজয়ী মানু ভাকের প্রায় 30 লাখ এবং তার শুটিং পার্টনার সরবজিৎ সিং প্রায় 22.5 লক্ষ টাকা ভারত সরকারের রিওয়ার্ড স্কিম অফ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে পুরস্কার হিসেবে পেয়েছেন। নিঃসন্দেহে এগুলো কিন্তু পুরোটাই করমুক্ত। ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দল পাঞ্জাব এবং উড়িষ্যা সরকারের কাছ থেকে যে সমস্ত আর্থিক পুরস্কার পেয়েছেন সেগুলোও কিন্তু স্বভাবতই করমুক্ত। 2018 সালে ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল অলিম্পিকের ইতিহাসে ভারতের সর্বপ্রথম ব্যক্তিগতভাবে সোনাজয়ী অভিনব বিন্দ্রার সরকারের পক্ষ থেকে পাওয়া সমস্ত আর্থিক পুরস্কারকে করমুক্ত বলে জানিয়ে দেয় এবং সেই পুরস্কার ছিল প্রায় 96 কোটি টাকার মতন। এরপরে যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালু ফর মেডেল, অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতা যেমন ধরুন অলিম্পিক বা কমনওয়েলথ বা এশিয়ান গেমস, এই সমস্ত আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদরা যখন কোনো পদক জয় করে আনেন তখন সেই পদকের আর্থিক মূল্য সেইটা কীরকমভাবে ক্যালকুলেট করা হয়। ভারতের আয়কর দপ্তরের আইন অনুসারে 56 নম্বর ধারাতে 2(10) নম্বরে বলা আছে যে অস্থাবর সম্পত্তির একটা বিবরণ এবং সেক্ষেত্রে পরিষ্কার বলা আছে যদি মূল্য বা ভ্যালু 50,000 টাকার উপরে হয়ে থাকে তাহলে কিন্তু ট্যাক্সের আওতায় পড়বে। আর এদিকে কোনো একটা প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পদক বা মেডেল কোনো রকমভাবেই কিন্তু সেটাকে কোনো রকম গয়নার ক্যাটেগরিতে ফেলা যায় না, যেমনটা সোনার চেন বা হীরের নেকলেস যাই হোক না কেন, যেগুলো মানে নিয়মিত রোজগারের মানে পরনীয় বা গয়না হিসেবে ব্যবহৃত হয়, একটা পদক কিন্তু সঠিক অর্থে কিন্তু সেটা নয়। তাই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পদক তা সোনার হোক বা রূপোর বা ব্রোঞ্জ তা কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত করমুক্ত। তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা প্রাইভেট পার্টিসের পক্ষ থেকে যদি কোনো কৃতি ক্রীড়াবিদ বা পদকজয়ী ক্রীড়াবিদ কোনো উপহার বা আর্থিক মূল্য পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কী করণীয়। ভারতের আয়কর আইনের ধারাতে পরিষ্কার বলা আছে যদি কোনো উপহারের মূল্য বা ভ্যালু 50,000 টাকার উপরে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইনকাম ফ্রম আদার সোর্স
তা সেখানে দেখাতে হয় এবং সেটার উপরে কিন্তু ট্যাক্স আরোপ হয়। কিছু কিছু শিল্পপতি রয়েছেন যারা কিন্তু ক্রীড়াক্ষেত্রকে উৎসাহিত করার জন্য নানা রকম উপহার দিয়ে থাকেন, যেমন গাড়ি, বাড়ি ইত্যাদি। আগেই বলা হয়েছে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কর ছাড়ের আওতায় চলে আসে। অনেক সময় কোনো খেলোয়াড় যদি কোনো সংস্থার হয়ে কাজ করে এবং সেই খেলোয়াড়ের সাফল্যে যদি সেই সংস্থা পদকজয়ীকে অতিরিক্ত অর্থ দিয়ে সাহায্য করে থাকেন এবং সেটার পরিমাণ যদি 5,000 টাকার উপরে হয়, তাহলে সেটা কিন্তু সেই কর্মচারী বা খেলোয়াড়ের স্যালারির সাথে যুক্ত হয় এবং তার জন্য কিন্তু আলাদা করে আবার কর আরোপ হয়। এরপরে যদি কোনো পদকজয়ী সেখান থেকে মানে কোনো পদকজয়ী যেই দেশে প্রতিযোগিতা হচ্ছে সেই দেশের যদি কোনো রকম স্পন্সরশিপ পেয়ে থাকে, অর্থাৎ বিদেশি কোনো স্পন্সরশিপ পেয়ে থাকেন, তাহলে তাকে কিন্তু সেই দেশের করের আইন যে রয়েছে বা তার নির্দিষ্ট যে ইনকাম ট্যাক্স বা কর ছাড়ের যে আইন আছে, সেই আইনের আওতায় গিয়ে কিন্তু কর ছাড়টাকে ডিডাক্ট করতে হবে, অর্থাৎ যে পরিমাণ কর সেই করটাকে কিন্তু দিয়ে বাকি যে অর্থমূল্য থাকবে সেটাকে সে কিন্তু গ্রহণ করতে পারে। তাহলে এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে ক্রীড়াবিদদের যে প্রাপ্য সম্মান এবং সেই সম্মান হচ্ছে তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলে তারা যে মেডেল বা পদক জয় করেছে তার জন্য কিন্তু সচরাচর কর দিতে হয় না একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। তার উপরে গেলে কিন্তু তাদেরকে অবশ্যই কর দিতে হয়। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি শুধুমাত্র এই 3টে মূল বিষয়কেই আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনারা এরকম ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমি অনুরোধ করব, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে এই চ্যানেলে, তার নোটিফিকেশন খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।